আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, আমরা তাহলে শুরু করতে পারি। সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আইসিটি অলিম্পিয়াড সিজন 2 এর যে ক্লাস ধারাবাহিক, আজকে আমাদের ক্লাসটা ভার্চুয়াল রিয়ালিটি অ্যান্ড অগমেন্টেড রিয়ালিটি, দ্যাট মিনস ভিআর অ্যান্ড এআর। তো যারা যুক্ত হয়েছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো এবং বিগত যে ক্লাসগুলোতে যেসব শিক্ষকগণ, সব মেন্টরগণ তোমাদেরকে ক্লাস করিয়েছে, আশা করি সেই বিষয়গুলো তোমরা বুঝতে এবং জানতে পেরেছ। আজকের ক্লাসটা শুরু করার আগে আমি শিক্ষার্থীদের কাছ থেকে কিছু জানতে চাই। তোমরা কোন কোন বিষয়ে ক্লাস করেছো এর আগে? কেউ একজন যদি একটু শেয়ার করো, তোমাদের মনে আছে কিনা। আমি জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য তোমাদেরকে। জি স্যার। আমরা ই-কমার্স, সাইবার সিকিউরিটি, দেন চ্যাটজিপিটি এন্ড গ্রিন ডিসিশনাল, আইওটি, communication system and network, database, machine learning, programming language, robotics and AI, cloud computing and orientation ক্লাস করেছিলাম। তার মানে তোমরা ইতোমধ্যে অনেক কিছু জেনে ফেলেছো, তাই তো? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। তোমরা যেহেতু এআই ক্লাসটা অলরেডি করে ফেলেছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে করব ভিআর, ভার্চুয়াল রিয়ালিটি। আমরা তাহলে সরাসরি আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের ভিআর বা এআর সম্পর্কে বুঝতে গেলে আগে জানতে হবে ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটি কি। এই সম্পর্কে কারো কি কোনো ধারণা আছে? কেউ একজন? ভার্চুয়াল রিয়েলিটি হলো এক ধরনের হেডসেটের মতো, যেটা পড়লে আমি ওই জায়গায় নাই, কিন্তু আমি ভার্চুয়ালি ওই জায়গায় ঢুকে গিয়েছি। লাইক আমি বাসায় আছি, কিন্তু হয়তো আমি দেখতেছি আমি একটা বিল্ডিং এর উপরে আসছি, এখন আমি বিল্ডিং উপরে পড়ে যাচ্ছি, এরকম কিছু একটা, কিন্তু আমি প্রকৃতপক্ষে বাসায় আছি। এই যে এরকম যে ফিলিং দেওয়া, মানে এরকম যে ভার্চুয়ালি যে এরকম সত্যিকারের মতো একটা ফিলিং যে দিতে পারে, যেটা সেটাই ভার্চুয়াল। হ্যাঁ, তোমার উত্তরটা অনেকটাই সঠিক। যে ভার্চুয়াল মানে হচ্ছে যে আমরা যেখানে নেই, তার মানে আমরা সত্যিকার অর্থে আমাদের অস্তিত্ব নেই, কিন্তু আমরা মনে করি যে আমরা আসলে ওইখানে আছি। ভার্চুয়াল বলতে যেমন আমরা অনলাইনে অনেক সোশ্যাল অ্যাপ ইউজ করি, যেমন ফেসবুকে আমরা কি করি, পোস্ট করতেছি, কিন্তু আমরা কি সারাক্ষণই ফেসবুকে থাকি না। আমরা হয়তো একটা ভিডিও আপলোড করলাম ফেসবুকে, বা আমরা কোনো একটা জায়গায় গিয়ে ভিডিও করলাম এবং সেটা ফেসবুকে আপলোড করলাম, পরে আমরা কিন্তু সেই জায়গা থেকে চলে আসছি, কিন্তু আমাদের ওই জায়গার ভিডিওটা এখানে থেকে গেল। এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড, যে আমি কোনো একটা জিনিস একটা জায়গায় আপলোড করে রেখে দিলাম, এখন আমাকে সারাক্ষণ ওই জায়গায় থাকতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। তার মানে আমি ভার্চুয়ালি অনেক কিছু আপলোড করে রাখলাম। এখন ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি? ভার্চুয়াল হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইন স্টেজ, যেটাতে আমরা মনে করছি যে আমরা ওই জায়গাটায় আছি, আর রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা। এখন এই দুইটা জিনিস একসাথে যখন আমরা করি, যে আমরা মনে করি ওই মুহূর্তে আমরা ওই জায়গায় আছি, কিন্তু আমরা ওই মুহূর্তে আবার ওই জায়গাতে নেই, তাহলে বিষয়টা কেমন হলো? বিষয়টা হলো
এই ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের কয়েকটা জিনিস দরকার হবে। যেমন আমাদের কিছু এলিমেন্ট দরকার, একটা হতে পারে হেডসেট, একটা হচ্ছে আমাদের হ্যান্ড গ্লাভস হতে পারে, আমাদের কিছু জ্যাকেট আছে। যেমন তোমরা হয়তো নাম শুনে থাকবে, ঢাকাতে খুব আলোড়ন ফেলেছিল একটা জায়গা, সেটার নাম হচ্ছে টঙ্গী ওয়ার্ল্ড। কেউ কি নাম শুনেছো জায়গাটার? Yes, sir. Togi. Yes, sir. বসুন্ধরাতে আছে। তো এইগুলো হচ্ছে মূলত ভিআর স্টেশন বলে পরিচিত। কারণ এইখানে গিয়ে তুমি এই যে ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল যে ওয়ার্ল্ডটা আছে, এই সম্পর্কে তুমি বিস্তারিত এখানে অনুধাবন করতে পারবা বা জিনিসটা দেখতে পারবে জিনিসটা কি আছে। আচ্ছা, এখন ভার্চুয়াল রিয়েলিটি কি? কম্পিউটারে যখন তুমি 3D ভিডিও গেমস খেলো বা অ্যানিমেশন অথবা ভিডিও দেখো, তখন সেটিকে বাস্তবের মতো মনে হয়। আমরা যখন কোনো 3D জিনিস দেখি তাহলে মনে হয় আমাদের কাছে এটা একেবারে রিয়েল। আমরা অনেক সময় 3D সিনেমা দেখি বা বিভিন্ন মেলাতে গিয়ে দেখি যে একটা 3D এরিয়া আছে যেখানে তোমাকে 3D সিনেমা, 3D কার্টুন দেখানো হয়। তো 3D চশমা তোমরা অলরেডি সবাই জানো যে একটা সাইডে তোমার লাল গ্লাস থাকে, একটা সাইডে নীল গ্লাস থাকে। সাধারণত আমরা 3D যে সিনেমাগুলো দেখি সেই সিনেমা হলগুলোতে এরকম একটা চশমা দেওয়া হয়। ওই চশমা পরে যখন আমরা ওই মুভিগুলো বা অ্যানিমেশন গুলো দেখি তখন মনে হয় যে আমি বাস্তবে ওই মুহূর্তেই আমি ওই সিনেমার ভিতরে চলে গেছি, আমার আশেপাশে সবাই ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এটা হচ্ছে ভার্চুয়ালি। যদিও প্রকৃতপক্ষে আমরা কিন্তু ওই যে ভার্চুয়াল জায়গাটা আমরা মনে করতেছি আছি, কিন্তু আসলে আমরা বসে আছি তো আমাদের সিটে। হ্যাঁ, কেউ একজন হ্যান্ড রেজ করেছে, শামীমা সুলতান। আমি সবার কথাই শুনবো, আগে আমরা টপিকসটা কিছুটা এগিয়ে নিই, ঠিক আছে? Okay, sir. ওকে, তাহলে বাস্তব জিনিসের মতো অনুভূতি প্রদান করে কিন্তু বাস্তব নয় এমন বিষয়কে আমরা বলবো ভার্চুয়াল রিয়ালিটি, ঠিক আছে? বর্তমান বিশ্বে এখন ভার্চুয়াল রিয়ালিটির বাজার খুব হাই। মানে বর্তমানে আমরা রিয়েল লাইফে যে কাজগুলো করি বা যে ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করি তার থেকে ভার্চুয়াল রিয়েলিটির কন্টেন্ট গুলো বেশি চলে অনলাইনে। ইতোমধ্যে এই প্রযুক্তির বাজারে শত কোটি মার্কিন ডলার স্পর্শ করেছে। তার মানে আমরা বুঝতে পারি যে কত বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে ইনভেস্ট হয় এবং সেখানে লেনদেন হয়। মূলত এটি এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা যাতে 3D মডেলিং এবং সিমুলেশন পদ্ধতি প্রয়োগ করা হয়। একটা হচ্ছে গ্রাফিক্স আর একটা হচ্ছে সেই গ্রাফিক্যাল ইফেক্ট। একটা হচ্ছে তোমাকে জিনিসটা দেখাবে জিনিসটা কেমন। যেমন এই যে ক্লাস শুরু হওয়ার শুরুর সময় একজন বলেছিল যে আমি মনে হচ্ছে আমি ছাদের থেকে বা বিল্ডিং এর উপর থেকে পড়ে যাচ্ছি। আমরা যদি এই ভিআরটা ইউজ করি এবং ভিআর যদি ওই গ্রাফিক্সটা থাকে যে অনেক উঁচু উঁচু বিল্ডিং এবং আমি বিল্ডিং এর উপরে আছি, আমি যদি ঠিক ওই ভিআর এর যে হেডসেটটা মানে চশমাটা ওইটা পরে আমি নিচের দিকে তাকাই, মনে হবে যে অনেক নিচে, মানে বিল্ডিংটা আসলে অনেক উপরে এবং আমি যদি লাফ দেই তাহলে অনেক নিচে গিয়ে আমি পড়বো। হয়তো সে ফ্লোরে দাঁড়িয়ে আছে এবং সে লাফও দিচ্ছে, সে কিন্তু আসলে ফ্লোরের উপরেই লাফ দিচ্ছে, সে কিন্তু আসলেই পড়ছে না, কিন্তু ওই অবস্থাতে তার মনে হচ্ছে যে আমি আসলেই পড়ে যাচ্ছি। এইটা হচ্ছে ভিআর ইফেক্ট। এর সাথে রিলেটেড হচ্ছে এআর। এআরটা কি? অগমেন্টেড রিয়ালিটি। অগমেন্টেড রিয়ালিটি কেমন? বর্তমানে আমরা কিন্তু একটা খুব পরিচিত একটা টেকনোলজির সাথে পরিচিত হয়েছি এবং তারা একটা গাড়ি তৈরি করেছে, সে গাড়িটার নাম হচ্ছে টেসলা কার। আমরা হয়তো অনেকেই জানি টেসলা সম্পর্কে, এবং তাদের একটা নেটওয়ার্ক আছে স্টারলিংক। টেসলা কারের বিশেষত্ব কি, বা আরো যদি আমরা সহজ করে বলতে চাই, গুগল কার তৈরি হয়েছে। গুগল কার বা টেসলা কারের বিশেষত্বটা কি? তারা রোডে
চলার সময় ড্রাইভার ছাড়াও ওই গাড়িটা ড্রাইভ করতে পারে, কারণ তাদের মধ্যে সেন্সর বসানো থাকে। এই গাড়িটা সেন্সরের সাহায্যে বুঝতে পারে কি আছে বা তাকে কোন দিকে যেতে হবে। ঠিক এআরটা কাজ করে এই একই প্রসেসে। আমরা যদি ফোনে এই অগমেন্টেড রিয়েলিটিটা সেট আপ করে নেই এবং আমরা ফোনটা যদি কোনো দিকে ধরি, কোনো একটা সাইডে, মনে করেন আমরা রাস্তায় যখন চলতেছি, আমি পাশে একটা বড় বিল্ডিং দেখলাম, এখন আমি জানি না বিল্ডিংটা কিসের। এখন আমি জাস্ট ফোনটা ওই আমি বিল্ডিং এর দিকে ধরলাম, ক্যামেরাটা অন করে ওই অগমেন্টেড রিয়েলিটির দ্বারা আমার ফোনেই ভেসে উঠবে ওই বিল্ডিং এর কোন ফ্লোরে কি কি অফিস আছে বা কোন কোন বিশেষ বিশেষ জিনিস আছে ওখানে। যেমন আমরা গুগল ম্যাপ ইউজ করি। গুগল ম্যাপটা কিভাবে কাজ করে, আমি যদি কোথাও গুগল ম্যাপে গিয়ে সার্চ করি, তাহলে গুগল ম্যাপে কিন্তু বা যে স্থাপনাগুলো গুগল ম্যাপে সেট করা আছে বা যেগুলো খুব পপুলার ইনস্টিটিউশন বা পপুলার প্লেস, সেগুলো কিন্তু লোকেশন দিয়ে দেখায় দেয় এবং সেগুলো পয়েন্ট করে দেয় যে এখানে এখানে ইয়ে আছে। আরো একটা ভালো জিনিস কি, গুগল ম্যাপে যদি আমরা নিয়ারেস্ট রেস্টুরেন্ট, নিয়ারেস্ট হোটেল দিয়ে সার্চ করি, তাহলে কিন্তু আশেপাশে যে হোটেল বা রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো আমাকে পয়েন্ট করে করে দেখিয়ে দেয়। এই যে কাজটা করে, যে আমাকে ওই যে শুধু গ্রাফিক্যাল ডিজাইনটাই দেখাচ্ছে না, আমাকে কিছু তথ্য সামনে এনে দিচ্ছে, এটাকে বলা হয় অগমেন্টেড রিয়ালিটি। তার মানে আমরা যদি অগমেন্টেড রিয়ালিটির সংজ্ঞা সম্পর্কে বলতে চাই যে অগমেন্টেড রিয়ালিটি কাকে বলে, তাহলে কি বলতে পারি, যেসব কল্পনা এবং বাস্তবতা একই সাথে আমাদেরকে তথ্যবহুল উপস্থাপনা বা তথ্যবহুল যে অভিজ্ঞতা দেয়। এই যে অভিজ্ঞতা, তথ্য, ভার্চুয়াল রিয়েলিটি এবং যে তোমার 3D যে ইফেক্ট, এই তিনটার সংমিশ্রণকে আমরা বলতে পারি অগমেন্টেড রিয়ালিটি। আচ্ছা, এখন এই দুইটা জিনিসের পার্থক্যটা তাহলে কি হতে পারে? স্যার একটা হচ্ছে কমপ্লিটলি ফিকশনাল, আর একটা হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতাকে আরো এনহান্স করে ভার্চুয়াল নানা ফিচারের মাধ্যমে। আমি ক্লিয়ার শুনতে পাইনি তোমার কথাটা, তোমার হয়তো পিছনে আর একটা সাউন্ড চলছিল। স্যার আমি অগমেন্টেড রিয়েলিটিটা বুঝতে পারিনি, আমি একটু লেট ক্লাস জয়েন করছি। অগমেন্টেড রিয়ালিটি, আমরা তাহলে একটা উদাহরণ দেখি। আমাকে একটা মিনিট সময় দাও, আমি একটা উদাহরণের সাহায্যে তোমাকে দেখিয়ে দিচ্ছি। গুগল ম্যাপ সম্পর্কে ধারণা আছে কারো? Yes, Yes, sir. I do. Yes, Yes, sir. ওকে, Yes. আমি গুগল ম্যাপ দিয়ে তোমাকে অগমেন্টেড রিয়েলিটিটা বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা আসলে এটা দেখতে পারি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? No, sir. yes, sir, দেখা যাচ্ছে। Yes, sir. আমি যেটা শেয়ার করেছি। আচ্ছা, দেখো গুগল ম্যাপে আমি এইখানে আমি বর্তমানে আছি খুলনাতে। তো এইখানে আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি, কিছু পয়েন্ট আছে, কিছু স্টার আছে। এখন এখানে কি কি আছে দেখা যাচ্ছে, খুলনাতে খুলনা নিউ মার্কেট ইন্ডিকেট করা আছে, ঠিক আছে, এটা খুলনা রেল স্টেশন। বা আমি যদি ঢাকাতে দেখতে চাই কোনো কিছু, ঢাকা ইউনিভার্সিটিতেই আমি সার্চ করলাম। দেখো এখন ঢাকা ইউনিভার্সিটিটা কোথায় সেটা কিন্তু আমাকে পয়েন্ট করে দেখিয়ে দিল, তাই তো?
এখন দেখো এইখানে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, মানে একটা গ্রাফিক্স এর মতো জিনিস দেখানো আছে। এইটাকে আমি চাইলে 3D ইফেক্ট করে নিতে পারি। এই যে এটা আমি 3D ইফেক্ট করে নিলাম। এখন আমি যে জায়গাটার নাম লিখে সার্চ করেছি সেটা কি ইন্ডিকেট করা আছে এখানে, এই যে লাল পয়েন্ট করে? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, তার মানে এই যে গ্রাফিক্যাল যে ইমেজটা আমি দেখতে পেলাম, এইটা শুধু যে ছবি তা কিন্তু নয়, আমি যেটা সার্চ করেছি আমাকে কিন্তু সেইটা ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছে সেটা কোথায় আছে, তাই তো? এবং এর আশেপাশে আরো কি কি স্থাপনা আছে সেগুলো কিন্তু পয়েন্ট করে করে দেওয়া আছে, এবং কোন রোডের কি নাম, আশেপাশে বড় বড় স্থাপনা বা রেপুটেড কি কি ইনস্টিটিউশন অথবা বিল্ডিং আছে সেগুলো দেখাচ্ছে। এই যে সিস্টেমের দ্বারা আমরা এগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি। আমি কি বর্তমানে আমি কি ঢাকা ইউনিভার্সিটিতে আছি? না, আমি আছি মনে করো খুলনাতে, বা তোমরা যে যার বাসায় আছো। কিন্তু আমি যদি এইটাকে আর একটু জুম করি, বা আমি একটু এটা রোডে যাই, এটা কোথায়? নীলক্ষেত। আচ্ছা, এই যে আমি এখন কোথায় আছি? নীলক্ষেত রোডে। সবাইকে দেখতে পাচ্ছ আমার এইটা? Yes, sir. Yes, sir. Yes, sir. দেখো আমি Yes, sir. নীলক্ষেত রোড দিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক আছে? আশেপাশে কি কি স্থাপনা আমি সব দেখতে পাচ্ছি। এই যে এখানে আছে গুরুদুয়ারা নানক শাহী, ঠিক আছে? আমার ফোনে এই যে এখানে আর কি কি লেখা আছে, মোরা খান ভালো ছবির জন্য যুদ্ধ করি। দেখো তোমার মনে হচ্ছে না আমি এখন এই রাস্তার মাঝখানে আছি? Yes, Yes, sir. sir. Yes, আমি sir. চাইলে Yes, পিছন sir. Yes, পিছন sir. দিকে হেঁটে যেতে পারি। এই যে পিছন দিকে হেঁটে যাচ্ছি আমি নীলক্ষেত দিয়ে। কিন্তু আসলে তো আমি ওইখানে নেই, আমরা তো যে যার বাসায় আছি, তাই না? এখন এই যে আমরা যে গ্রাফিক্যাল ছবিটা দেখতে পাচ্ছি, আমি মনে হচ্ছে আমি এখানে আছি, তাহলে আমি এখানে, আমি তো আবার বাসায় আছি। তাহলে এটা কি আমরা কি ভার্চুয়াল রিয়েলিটি বলতে পারি কিছুটা? যদিও এটা ফিক্সড, এটা মুভ করছে না, বা স্যার এবারে ভীষণ প্রো সরি স্যার এখন ভীষণ প্রো আর্গুমেন্টের রিয়েলিটি না আমি বুঝতে পারিনি তোমার কথা। স্যার অ্যাপল ভিশন প্রো কি অগমেন্টেড রিয়েলিটি কি? হ্যালো, স্যার এটা ভার্চুয়াল রিয়ালিটি না? স্যার আমি জিজ্ঞাসা করছিলাম যে অ্যাপেল ভীষণ প্রো কি আর্গুমেন্টেড রিয়েলিটি পাওয়া যাবে? এইটাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলবো কিনা, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, আর্গুমেন্টেড রিয়েলিটি। অগমেন্টেড রিয়ালিটি, আর্গুমেন্ট না, ঠিক আছে? আচ্ছা, অগমেন্টেড রিয়ালিটি। হ্যাঁ, এখন আমরা এটাকে অগমেন্টেড রিয়ালিটি বলবো কিনা। ভার্চুয়াল রিয়ালিটি আমরা যখন বলছি, এইটা যেহেতু আমরা একটা স্থির চিত্র পাচ্ছি, কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি যেটা আমরা সাধারণত যেটা চিনি সেটা হচ্ছে সব মুভিং বা অ্যানিমেটেড জিনিস। তাহলে আমরা এটা যেহেতু ফিক্সড একটা পিকচার পাচ্ছি, আমরা এটাকে কিছুটা ভার্চুয়াল রিয়ালিটি বলতে পারি। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। স্যার এটা কি? স্যার মনে করেন আমি অনলাইনে একটা ফার্নিচার দেখলাম, হ্যাঁ। এখন আমি চাই যে ওইটা আমার বাসার মধ্যে একটা জায়গায় মানে ফিট করে ওইটা দেখার জন্য কেনার আগে। এখন যদি স্যার ওইটা আমি একটা ইয়ের হেডসেটের মাধ্যমে দেখি, ওইটা কি অগমেন্টেড রিয়েলিটি হবে নাকি ভার্চুয়াল রিয়েলিটি? ওটা ভার্চুয়াল রিয়েলিটি। স্যার এই যে আমরা গুগল আমি তো ম্যাপের মধ্যে, শুনেছি অগমেন্টেড রিয়েলিটি। ওটা অগমেন্টেড রিয়েলিটি হবে আই থিংক। আচ্ছা, স্যার ওটাকে কি এআর ভিআর দুটাই পাওয়া যাবে বলা? কোনটাতে? ওটাই মানে মনে করেন অ্যাপেল ভিশন প্রো তো আমি চাইলে এরকম কিছু করতে পারি যে ভার্চুয়াল
ফুল হ্যাঁ চেয়ারের সামনে ভার্চুয়াল এবং অগমেন্টেড দুটোই করা যাবে। এবং সেটাকে আমি হাত দিয়ে ধরতেও পারবো, ধরে সেটা কিন্তু সেটাকে আমি খেতে পারবো। হ্যাঁ খেতে পারবো, কিন্তু হ্যাঁ সেটাই আমি আসছি যে ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটি আমাদের কি কি এলিমেন্ট দরকার হয় এবং সেটাতে আমাদের কি কিভাবে ইফেক্ট ফেলে সেই জিনিসটা আমি আসবো। আচ্ছা আমি আগে যেটা দেখাচ্ছিলাম এটা একটু শেষ করি। দেখো এই যে আমি যেখানে আছি, আমি শুধু এই যে জায়গাটায় আছি তা না, আমি এর ইনফরমেশন গুলো পাচ্ছি। আমি যদি গুগল স্ট্রিট ভিউতে গিয়ে আমি ক্লিক করি তাহলে এইখানে এবং এর আশেপাশে কিছু স্থাপনা এবং কিছু তথ্য পাচ্ছি। ঠিক আছে, এই একই কাজ যদি আমরা ফোনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে করতে পারি, যেটা দিয়ে আমি সাথে সাথে যে বিভিন্ন জায়গার তথ্য পেলাম বা সেই তথ্যগুলো আমার ফোনে ভেসে উঠলো, তাহলে আমি ভার্চুয়ালের সাথে সাথে যদি তথ্য পাই সেটাকে বলা হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি। আচ্ছা এখন ভিআর এবং এআর এর মধ্যে বেসিক পার্থক্য কি হতে পারে? একটা হচ্ছে পরিবেশ, ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশটা সম্পূর্ণ ভার্চুয়াল, মানে অনলাইন নির্ভর। ফিজিক্যালি এই ভার্চুয়াল রিয়েলিটিটা দেখা যাবে না, কিন্তু এআর জিনিসটা বাস্তব জগতের সাথে ভার্চুয়াল সংযোজন। তুমি যখন কোনো রাস্তা দিয়ে চলবে, তুমি যদি তোমার ফোনটা ইউজ করো বা ল্যাপটপ ইউজ করো, যেমন আমি এই মাত্র ল্যাপটপ ইউজ করে আমি একটা গুগল ম্যাপ এবং তার আশেপাশে গুগল ম্যাপ ইউজ করে আশেপাশে জিনিসগুলো আমি দেখতে পেলাম। এখন তুমি যদি তোমার ফোন ইউজ করে বা তুমি কোনো গাড়ির সেন্সর ইউজ করে তুমি যে পথ দিয়ে যাচ্ছ বা যেখানে আছো তার আশেপাশের জিনিসের তথ্য পেয়ে যাও, তাহলে সেটা হচ্ছে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল সংযোজন। ডিভাইসের ক্ষেত্রে কি হতে পারে? ভার্চুয়াল রিয়েলিটিতে ভিআর হেডসেট, কন্ট্রোলার, এইগুলো হতে পারে ভার্চুয়াল রিয়েলিটির ডিভাইস। আরো আছে হ্যান্ড গ্লোভস আছে, জ্যাকেট আছে, ভার্চুয়াল শু আছে, তারপর তোমার ভার্চুয়াল রিয়েলিটির জন্য স্পেশাল চেয়ার আছে, যেগুলো তোমাকে ওই ভাইবটা দিবে। আর অগমেন্টেড রিয়েলিটির ক্ষেত্রে তোমার দরকার হবে স্মার্টফোন, ট্যাবলেট আর এআর গ্লাস, এর যে কোনো একটা দিয়ে তুমি অগমেন্টেড রিয়েলিটিটা ইউজ করতে পারো। ব্যবহারের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটিটা তুমি ব্যবহার করতে পারবে গেমিং এ, প্রশিক্ষণে, চিকিৎসায়। প্রশিক্ষণ বলতে তুমি মনে করো তুমি প্লেন চালানো শিখতে চাও অথবা তুমি বাইক চালানো শিখতে চাও, কিন্তু এই মুহূর্তে তোমাকে বাইক কিনে দেওয়া হচ্ছে না বা তোমার কাছে বাইকটা নাই, কিন্তু তুমি চাও শিখতে বা তুমি প্লেন চালানো শিখবে। এখন তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করো এবং এর যে এলিমেন্ট গুলো আছে যেমন হেডসেট, জ্যাকেট বা আনুষঙ্গিক যা যা আছে, সেই সেট আপটা নিয়ে তুমি যদি যে ওই গ্রাফিক্সটা যদি তুমি প্লেনের ভিতরের গ্রাফিক্সটা সেট করো এবং তুমি যদি ওই ট্রেনিংটা তুমি সেট করে রাখো আগের থেকে, বা সেট ওটা পাওয়া যায়, এবং তুমি যখন এটা চালানো শুরু করবে, তখন একেবারে প্লেনের ভিতরে বসলে যে ফিলিংটা হয়, তুমি ভার্চুয়াল রিয়েলিটির ওই সেটে বসলে সেম ফিলিংটা পাবা। এবং প্লেনটা যখন উপরে ওঠে জার্ক করে, তুমি সেই সেম জার্কিংটাও ফিল করতে পারবা। তবে এতে একটা সুবিধা কি, তোমার প্লেন যদি ক্র্যাশ করে তুমি অক্ষত থাকবা। একইভাবে চিকিৎসা ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। যারা নতুন ডক্টর, যারা ইন্টার্নি করে, ইন্টার্নি ডক্টরদের মানুষ বা বিভিন্ন প্রাণী কেটে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যে আসলে অপারেশনটা কেমন ভাবে করা উচিত। কারণ অনেক মানুষ আছে যারা, বা অনেক ডক্টর আছে
যারা ব্লাড দেখলে সেন্সলেস হয়ে পড়ে। এখন কোন ডক্টর যদি অপারেশন থিয়েটারে গিয়ে ব্লাড দেখে সেন্সলেস হয়, তাহলে রোগীর কি অবস্থা হবে? তার জন্য ওই ডক্টরকে আরো ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য তাকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওই যে অপারেশনটা শেখানো হয়, যাতে সে ফিজিক্যালি অপারেশন করলে যে ফিলটা পাবে ভার্চুয়ালেও সে সেই সেম ফিলিংটা পেতে পারে। আর গেমিং এ তো আছেই, বর্তমানে গেমিং এ এই যে 3D গেমিং এ যেগুলো, এগুলো ভার্চুয়াল রিয়েলিটি খুব চলে। এই যে ঢাকায় যে টগি ওয়ার্ল্ড, এইটা কিন্তু এই গেমিং এর জন্যই খুব পপুলার ভার্চুয়াল রিয়েলিটির। এবং অগমেন্টেড রিয়েলিটির ব্যবহার কোথায় হচ্ছে? রিটেইল, স্বাস্থ্যসেবা, শিক্ষা। আমরা বর্তমানে দেখে থাকি যে স্মার্ট বোর্ডে আমরা দেখি যে বিভিন্ন 3D ইফেক্ট আমাদের দেখানো হয়। সেই 3D ইফেক্ট গুলোতে অনেক তথ্য সংযুক্ত করা থাকে, যেগুলো অগমেন্টেড রিয়েলিটির সাথে সম্পর্কিত। একইভাবে আমরা স্বাস্থ্যসেবা এবং রিটেইল, বিভিন্ন সেবা সম্পর্কিত যে ইনফরমেশন, সেটা আমরা অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে পেতে পারি। বাস্তবতার সংযোগ কি? ভার্চুয়াল রিয়েলিটি সম্পূর্ণ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা শুধু দেখতে পাই, কিন্তু ফিজিক্যালি আমরা সেইখানে উপস্থিত থাকি না, তার মানে বাস্তবতাটা নেই, পুরোটাই ভার্চুয়াল। আর অগমেন্টেড রিয়েলিটিটা বাস্তব এবং ভার্চুয়াল মিক্সড। হ্যাঁ, একটু আগে একজন বলছিলে যে আমরা যদি বাসায় একটা সোফা সেট করতে চাই, সেই সোফাটা আমার কাছে নেই, কিন্তু সেট করলে কেমন দেখাবে সেটা যদি আমি দেখতে চাই, যেটা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়াররা যেটা অটোক্যাড দিয়ে করে থাকে, যে আমার একটা রুমের ডিজাইনটা কেমন হবে, কোথায় কি রাখলে সুন্দর লাগবে, তাহলে আমার রুমটা আছে আর আমার সোফাটা ভার্চুয়ালি বসাতে হবে। তাহলে রুমটা আমার বাস্তবতা আর সোফাটা হচ্ছে ভার্চুয়াল, তাহলে এটাকে আমরা অগমেন্টেড রিয়েলিটি বলতেই পারি। তাহলে ভার্চুয়াল এবং অগমেন্টেড এর মূল পার্থক্য হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিটা পুরোটাই ভার্চুয়াল, এখানে বাস্তবতার কোনো জায়গা নেই। আর অগমেন্টেডটা বাস্তবতা এবং ভার্চুয়াল মিলে আমরা একটা কম্বাইন্ড জিনিস তৈরি করলাম। আচ্ছা, আমরা এই ছবিটার দিকে যদি একটু খেয়াল করি, দেখো এই ছবিটায় এই লোকটা এই যে চোখের সামনে মানে মাথায় যেটা পরে আছে এটা হচ্ছে হেডসেট। স্যার কোন ছবি দেখা যাচ্ছে না? স্যার কোন ছবি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। ও আচ্ছা, ওয়েট। আর স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এবার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এবার আশা করি। এই যে ছবিটাতে এই যে লোকটার মাথায় যেটা বসানো লাগানো, এইটাকে বলা হয় ভিআর হেডসেট। এইটার ভিতরেই কিন্তু ক্যামেরা এবং সেন্সর বসানো আছে। একই সাথে এইটা অবশ্য তার কানটা ফাঁকা দেখতে পাচ্ছি, কানে দুইটা হেডফোন থাকে, যাতে সে দেখার সাথে সাথে ওই সেম সাউন্ডটা সে শুনতে পায়। কারণ তুমি একটা জিনিস দেখবে আর তোমার সেই সাউন্ডটার বদলে যদি অন্য কোনো সাউন্ড তোমার কানে আসে, তাহলে তুমি কিন্তু সেই 3D ফিলিংটা পাবা না। যার জন্য হেডসেটের সাথে দরকার হবে হেডফোন। আর হাতে আছে দুইটা জয়স্টিক। এ কি করছে? এই পিছনের টিভি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এই লোকটা আসলে কি দেখতে পাচ্ছে। এই লোকটা দেখতে পাচ্ছে টিভি স্ক্রিনে যেটা দেখাচ্ছে সেইটা। তাও দেখো এই লোকটা আছে রুমের ভিতরে, কিন্তু সে টিভি স্ক্রিনের ভিতরে যে রুমটা দেখা যাচ্ছে সেই রুমটাই দেখতে পাচ্ছে এবং সে মনে করতেছে সে ওই রুমটাতেই আছে। এবং এই জয়স্টিকের সাহায্যে
সেই যে কি স্প্রে করতেছে নাকি এইটা, তার মানে সে হয়তো গেম খেলতেছে। তাহলে এইটা হচ্ছে মূলত ভার্চুয়াল রিয়ালিটি। এখানে কিন্তু টিভির ভিতরে যে গ্রাফিক্সটা আছে বাস্তব গ্রাফিক্সটা সম্পূর্ণ ভিন্ন, তার মানে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। এআর প্রযুক্তির প্রভাব, তার মানে অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি এবং এর প্রভাবটা কি। তার আগে একটু তোমাদের জানিয়ে রাখি যে এই এআরটা কিভাবে কাজ করে। এআর দেখতে যতটা সরল, এর কার্যপদ্ধতি কিন্তু ততটাই কঠিন। এআর প্রযুক্তিতে ব্যবহার করা হয় কি উচ্চ গতির প্রসেসর, ডিসপ্লে গ্লাস, অডিও ইনপুট আউটপুট ডিভাইস, জিপিএস, মোশন সেন্সর, ক্যামেরা। যেখানে ভিআর এ শুধুমাত্র আমার একটা হেডসেট, একটা হেডফোন, এটাই এনাফ, কিন্তু এআর এ কিন্তু অনেক জিনিস আমার দরকার হবে। গ্লাস ছাড়াও যে কোনো ধরনের ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। অগমেন্টেড রিয়ালিটির জন্য হেডসেট থাকলেও এই প্রযুক্তির স্মার্টফোনের এই যে এআর সিস্টেমটা দেওয়া থাকে। আমাদের বর্তমান যে ফোনগুলো ইউজ করি এখানে কিন্তু এআর দেওয়া আছে। সম্প্রতি বাজারে যে আইফোন 8 এবং আইফোন 10 এতে কিন্তু এআর সিস্টেমটা অলরেডি ইনস্টলড, এবং এআর এর জন্য রিয়েল টাইম ডেটা দরকার, যাতে তুমি বাস্তবতার সাথে ভার্চুয়ালের লিঙ্ক করাতে পারো। একটি এআর ডিভাইসের বাইরে থেকে সাধারণত সেন্সর এবং ক্যামেরা থাকে। সেন্সর তোমার চারপাশের সব তথ্য সংগ্রহ করবে, যেমন তোমার নড়াচড়া, শব্দ, আলো, এসব। আর বাস্তব জগতের চিত্রিত তথ্য সংগ্রহের ক্ষেত্রে ক্যামেরা প্রধান ভূমিকা পালন করে। অগমেন্টেড এর জন্য ছবি তোলা এবং ভিডিও ধারণ করার মতো কাজগুলো করে হচ্ছে ক্যামেরা। যেসব এআর ডিভাইসে প্রজেক্টর ব্যবহার করা হয় সেগুলো যে কোনো তলকেই ইন্টারেক্টিভ স্ক্রিন বানিয়ে ফেলতে সক্ষম। তোমার হাতে ডেটা গ্লাভস থেকে সেটি ইনপুট গ্রহণ করে প্রসেস করতে পারে। তার মানে তুমি যে একটা রুমের ছবি প্রথমে নিলে, ওই ছবিটাকে সাথে সাথে 3D ইফেক্ট করে ফেলে এই অগমেন্টেড রিয়ালিটিতে। যার জন্য তোমার ভার্চুয়াল রিয়ালিটিতে কিন্তু শুধু একটা হেডসেট, একটা ইয়ারফোন এনাফ, কিন্তু অগমেন্টেড রিয়ালিটিতে কিন্তু তোমার অনেকগুলো জিনিস দরকার হবে। তাহলে ভিআর এ কি দেখতে পাচ্ছি? একটি সম্পূর্ণ ভার্চুয়াল জগতের অভিজ্ঞতা যেখানে ব্যবহারকারীরা বাস্তব থেকে বিচ্ছিন্ন থাকে। আর অগমেন্টেড রিয়ালিটিতে বাস্তব জগতের সঙ্গে ভার্চুয়াল উপাদান যোগ করে উন্নত অভিজ্ঞতা প্রদান করে। তাহলে তুমি শুধু দেখতেই পাচ্ছ না, সাথে সাথে তুমি সেইখান থেকে জ্ঞান আহরণ করতে পারবা। এর প্রভাব কোথায় কোথায় আছে? শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিনোদন, নির্মাণ খাতে বৈপ্লবিক পরিবর্তন। নির্মাণ খাত বলতে একটা ফাঁকা স্পেস মনে করা আছে, এখন সেখানে তুমি একটা বিল্ডিং স্ট্রাকচার তৈরি করতে চাও। এখন সেইখানে বিল্ডিংটা কেমন, কোন ডিজাইনের বিল্ডিং করলে সুন্দর লাগবে, সেটা তুমি আগে এআরবি ব্যবহার করে তুমি সেই ডিজাইনটা করে রাখতে পারো বা করে দেখতে পারো যে আমার কোন ডিজাইনের বিল্ডিংটা করলে এখানে সুন্দর লাগবে। ঠিক আছে, তাহলে এখানে একটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু চলে আসে। ভিআর এবং এআর এর উদ্ভব ও বিকাশ। 1960-এর দশকে প্রথম ভিআর প্রযুক্তির সূচনা হয়। স্যার স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছিলাম স্যার, আবার একটু ক্যানে শেয়ার দিন। আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. 1960-এর দশকের প্রথম ভিআর প্রযুক্তির সূচনা হয়, এবং এই যে ভিআর প্রযুক্তি এটা তৈরি করে কে, কেউ বলতে পারবা? No, sir. ওকে, দুইজন ব্যক্তি এই তাদের যে মানে কম্বাইন্ড
ইনভেনশনটা হচ্ছে এই ভিআর। সে ব্যক্তি দুইজন হচ্ছে, একজন হচ্ছে ইভান সাউদারল্যান্ড আর একজন হচ্ছে মর্টন হেলিক। এই দুইজনের প্রচেষ্টায় প্রথম 1960 সালে ভিআর প্রযুক্তির সূচনা হয় এবং তারপরে আরো অনেকবার এর আপডেট হয়ে সেটা এখন বর্তমান যে ভার্চুয়াল রিয়ালিটির যে আপডেটেড বা অ্যানিমেটেড সিরিজ তার সেটা আমরা এখন দেখতে পাই। সেন্সোরামা এবং ভিআর হেডসেট তৈরি হয় প্রথমে। এরপর 1980-এর দশকে ভিআরে নাসা এবং গবেষণার আগ্রহ। 1980-র দশকে নাসা প্রথম এই ভিআর এর বিষয়ে আগ্রহ দেখায় এবং তারা গবেষণা শুরু করে। 2010-এর দশকে প্রধান ভিআর প্ল্যাটফর্মের উত্থান হয়। সেখানে অকুলাস রিফট এবং সনি প্লে স্টেশন ভিআর। সনি প্রথম তাদের প্লে স্টেশনটা এই ভিআর এর মাধ্যমে উপস্থাপন করে, সেটা 2010-এ। এবং 2020-এর দশকে মেটাভার্স ধারণার বাস্তবায়ন করা হয়। মেটাভার্স ধারণা এবং উন্নয়ন, এই মেটাভার্স এখন সব জায়গায় কিন্তু এই যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো মেটাভার্সের মানে স্টেজে সবকিছু এখন উন্নয়ন ঘটছে। স্যার মেটাভার্স জিনিস হ্যাঁ স্যার কি কেউ হলো? কিছু বলছিলে? স্যার মেটাভার্স জিনিসটা কি আমি এটা বুঝিনি। আচ্ছা, মেটাভার্স জিনিসটা কি? মেটাভার্স হলো যে ডিজিটাল জগৎটা আমরা জানি, মানে অনলাইন প্ল্যাটফর্ম, যেটা এর একটি নেটওয়ার্ক যা অভ্যন্তরীণ যে সংযুক্তকারী যে ব্যবহারকারীরা তাদের মধ্যে একটা ইন্টার কানেকশন তৈরি করে এবং অন্য ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করে। শুধু যোগাযোগ না, তাদের পণ্য পরিষেবা বিনিময় এবং অনলাইনে যোগাযোগ রক্ষা করে। এই যে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক বা ইন্টারনেট, যেটা এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের যোগাযোগ, পণ্য কেনা বেচা, বিভিন্ন সেবা এবং ভার্চুয়ালের যে মালিকানা আদান প্রদান, এই পুরো জিনিসটাকে আমরা এক কথায় মেটাভার্স বলতে পারি। আরো আরো আর একটু যদি সহজ কথায় বলি, যে মেটাভার্স হচ্ছে সামাজিক যোগাযোগের পরবর্তী বিবর্তন এবং মোবাইল ইন্টারনেটের উত্তরসূরি। আমরা যে মোবাইল ইন্টারনেটটা ইউজ করি এর থেকে আরো আপডেট কি? দেখো, আমরা এখন ব্রডব্যান্ড মানে ওয়াইফাই, যেটা আমরা সহজ কথায় বলি, ব্রডব্যান্ডে ইউজ করি বা মোবাইল ডেটা ইউজ করি। এটা ইলন মাস্ক কিন্তু অলরেডি একটা নিজস্ব নেটওয়ার্ক সিস্টেম তৈরি করেছে যার নাম হচ্ছে স্টারলিংক। এই স্টারলিংক কিন্তু আমাদের এই যে ব্রডব্যান্ড বা মোবাইল ডেটা থেকে অনেক আপডেটেড। তাহলে ইলন মাস্কের ওই যে স্টারলিংককে আমরা বলতে পারি মেটাভার্স। মানে মেটাভার্সের একটা প্রোডাক্ট হচ্ছে স্টারলিংক। স্যার তাহলে বেসিক্যালি মেটাভার্স হচ্ছে উন্নত ভাবে যোগাযোগ। হ্যাঁ, উন্নত তোমার নেটওয়ার্কিং এর সাহায্যে যোগাযোগ, যা ভার্চুয়াল জগৎকে বোঝায়, যেখানে তোমার 3D ইফেক্টের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। যেমন তোমরা হয়তো অনেক মুভিতে দেখে থাকবে যে দুইজন ব্যক্তি তারা কথা বলছে, কিন্তু কেউ কারোর সামনে ফোন বা কোনো ডিসপ্লে ইউজ করছে না। তারা কি ইউজ করছে? দেখা যাচ্ছে সামনে থেকে একটা আলো বের হচ্ছে এবং আলোতে তার কিছুটা প্রতিবিম্ব বা অবয়ব দেখা যাচ্ছে। অনেক ইংলিশ মুভিতে আমরা এটা দেখে থাকি। কেউ কি এই ধরনের কোনো মুভি বা এই ধরনের কোনো
দৃশ্য দেখেছো? স্যার ওটাকে হোলোগ্রাম বলে। হলোগ্রাম বলেছে। হলোগ্রাম। স্যার এটাকে হোলোগ্রাম। রাইট। হোলোগ্রাফি স্যার, হোলোগ্রাফি। তাহলে হলোগ্রাফি যখন আমরা ইউজ করতেছি তখন কি আসলেই সেই ব্যক্তিটা আমার সামনে আছে? নো নো স্যার। স্যার। ও স্যার, তাহলে এটাকে কি আমরা মেটাভার্সের একটা উদাহরণ হিসেবে বলতে পারি না? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. আরো দেখো, বর্তমানে আরো অনেক ডিভাইস তৈরি হয়েছে যেগুলো আমাদের বডির সাথে টাচ লাগলেই কাজ করে। যেমন আমরা বলতে পারি যে স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচটা কি হচ্ছে, আমরা যখন স্মার্ট ওয়াচটা হাতে পরি, স্মার্ট ওয়াচের সাহায্যে আমরা অক্সিজেন লেভেল মাপতে পারি। কিন্তু একটা সময় ছিল যে ঘড়ি দিয়ে যে আমার অক্সিজেন লেভেল, আমার ব্লাড প্রেশার এগুলো মাপা যাবে, এটা কল্পনাই কেউ করতে পারতো না। তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে এই যে প্রযুক্তির যে উপাদানগুলো সেগুলোকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাচ্ছি। তার মানে আমরা প্রযুক্তিকে আসলে যোগাযোগের ক্ষেত্রে যেটুকু ব্যবহার করতাম বা করি, এর থেকে আরো আপডেটেড উপায় ব্যবহার করাটাই হচ্ছে মেটাভার্স, যেটা 2020 সাল থেকে মোটামুটি শুরু হয়েছে। স্যার স্টারলিংক একটা স্যাটেলাইটের নাম না? হ্যাঁ, স্টারলিংক একটা নেটওয়ার্কিং স্যাটেলাইট, শুধু স্যাটেলাইট কিন্তু না, এটার মাধ্যমে নেটওয়ার্কটা এস্টাবলিশ করা হয়। যেমন আমরা নেটওয়ার্ক এস্টাবলিশ করি ব্রডব্যান্ড দিয়ে, তাই না? বা Yes, তোমরা হয়তো স্টারলিংকে তোমরা তোমার ইউটিউবে বা অনলাইনে সার্চ করে দেখতে পারো স্টারলিংকটা কেমন বা এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, জানো? আচ্ছা, স্যার এই স্টারলিংকটা কি সব কান্ট্রিতেই অ্যাভেলেবেল? না, সব কান্ট্রিতে অ্যাভেলেবেল না। বাংলাদেশে আসার কথা আছে, যদি সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়, দেন বাংলাদেশে হয়তো কোনো একদিন আমরা স্টারলিংকের নেটওয়ার্কটা ইউজ করতে পারবো। ইয়েস স্যার। স্যার আনুমানিক কয় বছরের মধ্যে এটা আসবে? এইটা আসলে সঠিক বলা যাবে না, কারণ কি একটা দেশ থেকে অন্য দেশে কোনো জিনিস আনতে গেলে কিছু কিছু প্রোটোকল আছে, হ্যাঁ, কিছু রাজনৈতিক ব্যারিয়ার থাকে। সেইগুলো আসলে যারা ওই লেভেলে কাজ করে, যেমন সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছে, তাদের বিষয় হচ্ছে এই জিনিসটা, যে তারা যদি চেষ্টা করে তাহলে খুব দ্রুত আসতে পারে, তারা যদি চেষ্টা না করে তাহলে অনেক দেরি হবে, কারণ এটা তো অন্য একটা দেশের জিনিস, সেটা আমাদের দেশে আনতে গেলে তো অনেক প্রোটোকল মেনটেন করে আমাদের আনতে হবে। তবে স্টারলিংকটা আমাদের দেশে আসতে কিছুটা সময় লাগবে, কারণ কি আমাদের দেশে দেখো এখনো কিন্তু নেটওয়ার্কটা অতটা স্টেবল না। আমরা হয়তো বইতে বা অনলাইনে পড়ে থাকি যে 5G, তাই না? কিন্তু এখন আমাদের বাংলাদেশে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে 3Gটাও ঠিক মতো পায় না। 3G যদি না পায়, সেখানে আমি তো 5G চালাইতে পারবো না। সেখানে স্টারলিংকটা হচ্ছে আপডেটেড, মানে 5Gর যে টেকনোলজি সেটা ইউজ করে তারা চলে, এবং তাদের হয়তো তুমি তোমার ডাউনলোড স্পিড থাকবে 1 টেরাবাইটের উপরে, যেখানে আমরা হয়তো কিলোবাইট বা মেগাবাইটে আমরা হিসাব করি। ঠিক আছে, তো এগুলো চালাতে গেলে একটা এনভায়রনমেন্ট দরকার হয়, সেটা যখন আমরা তৈরি করতে পারবো বা সেরকম তাদের সাথে কমিউনিকেট হবে, হয়তো আমরা ইন ফিউচার স্টারলিংকের নেটওয়ার্কটা ইউজ করতে পারবো। ওকে, তারপর আমরা দেখি যে ভিআর ও এআর এর বিভিন্ন ক্ষেত্রের ব্যবহার। অলরেডি আমরা এই সম্পর্কে আলোচনা করে ফেলেছি যে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। যেমন শিক্ষা প্রশিক্ষণের জ্যামিতি, বিজ্ঞান, মহাকাশ অভিযানের ভার্চুয়াল অভিযান। আমি যদি চাই যে মঙ্গল গ্রহে কি আছে আমি দেখতে চাই, তাহলে মঙ্গল গ্রহে তো আমার হেঁটে গিয়ে দেখা সম্ভব না, বা আমাকে যদি সে যেতেও হয় আমি মঙ্গল গ্রহে, তাহলে আমার হয়তো যে পরিমাণ কস্টিং দরকার হবে, যে পরিমাণ টাকা খরচ হবে, বা সেই অনুমতিও দেবে কিনা সেটা একটা বিষয়। তাহলে সেক্ষেত্রে আমি শুধুমাত্র ভিআর
ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে আমি মঙ্গল গ্রহের একটা অনলাইন ভার্সন মানে 3D ভার্সন আমি কিন্তু দেখতে পারি এবং সেটা বুঝতে পারি যে এটা আসলে কেমন। একইভাবে স্বাস্থ্য সেবা আছে, যেমন সার্জারি সিমুলেশন এবং পুনর্বাসন থেরাপি, যেটা বললাম যে যারা ডক্টর হচ্ছে বা যারা ওই যে ইন্টার্নি করছে, তারা অনলাইনে এই যে অপারেশন করে তারা কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারে। বিনোদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেমন গেম, আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে গেম খেলতে পারি, আমরা বিভিন্ন মুভি দেখতে পারি। হ্যাঁ, ইন্টারেক্টিভ মুভি বা ভার্চুয়াল থিম পার্ক, এইগুলো সব হচ্ছে বিনোদনের জন্য। আর স্থাপত্য, যেটা 3D মডেলিং ও ডিজাইন বললাম, যেটা বললাম যে আমার একটা জায়গা আছে, সেইখানে আমি কোন ডিজাইনের বিল্ডিংটা তৈরি করতে পারবো, বা একটা বিল্ডিং এ আমি রুম গুলো কিভাবে সাজাবো, বা আমার রুমে কি কি জিনিস রাখলে সুন্দর লাগবে, সেটা আমি একটু বসায় দেখতে চাই। তাহলে এই যে স্থাপত্য বিষয় বা 3D মডেলিং এর বিষয়, এগুলো সব কিন্তু আমরা VR এবং AR ইউজ করে করতে পারি। আচ্ছা, আমার ল্যাপটপে একটা সমস্যা হচ্ছে, স্ক্রিনটা আমি চেঞ্জ করতে পারছি না, মানে শেয়ারিংটা বারবার কেটে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখি কি কি সুবিধা এবং অসুবিধা থাকতে পারে। সুবিধার মধ্যে কি কি থাকতে পারে, যেমন আমাদের আছে ইমার্সিভ অভিজ্ঞতা, তারপর সৃজনশীল ডিজাইনের সম্ভাবনা, তারপর থাকতে পারে প্রশিক্ষণের সময় ঝুঁকি কমানো। এখন যেটা বললাম যে আমি তুমি প্লেন চালানো শিখতে চাও বা বাইক চালানো শিখতে চাও, তোমার কাছে বাইক নেই, বা তুমি বাইক চালানো শিখতে গেলে তোমার হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। যেমন প্রথম প্রথম যখন তুমি বাইক চালাবে, তুমি তো আর সবকিছু জানবে না, তখন কিন্তু তোমার হয়তো ব্রেক দিতে মনে থাকলো না, বা তুমি হ্যান্ডেলটা ঠিকভাবে ঘুরাতে পারলে না, সেক্ষেত্রে হয়তো তুমি পড়ে গেলে, পড়ে গিয়ে হাতে বা পায়ে ব্যথা লাগলো। কিন্তু তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে সেই বাইক চালানোটা শিখতে চাও, বাইক যদি পড়েও যায়, তুমি কিন্তু ব্যথা পাবে না। তাহলে এটা একটা সুবিধা আছে। তারপরে আছে সৃজনশীল, তুমি যে কোনো কিছু নতুন নতুন তৈরি করে দেখতে পারো যে আসলে কেমন ভাবে কাজ করে। তারপর আছে ইমার্সিভ অভিজ্ঞতা, তার মানে তুমি কিন্তু ইমিডিয়েট কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারো, যেগুলো হয়তো তুমি আগে কখনো এই অভিজ্ঞতাটা পাওনি। যেমন তুমি যদি রোলিং কোস্টারে উঠতে চাও, মনে করো তুমি রোলিং কোস্টারে কখনো ওঠোনি, তো রোলিং কোস্টারে তুমি 3D ইফেক্ট ব্যবহার করে, VR ব্যবহার করে তুমি কিন্তু রোলিং কোস্টারের এই অভিজ্ঞতাটা নিতে পারো। তবে এক্ষেত্রে কিছু অসুবিধাও আছে, যেমন উচ্চ খরচ, তোমাকে কিছু বেশি খরচ করতে হবে এই VR বা AR এর সুবিধা নিতে গেলে। স্বাস্থ্য সমস্যা আছে, কেমন যাদের হার্ট দুর্বল, তাদেরকে তুমি যদি ওই 10 তলা বা 20 তলার উপর থেকে পড়ে যাওয়ার সেই 3D ইফেক্টটা দাও, সে তো সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যাবে, তাই না? তাহলে এক্ষেত্রে একটা সমস্যা আছে। তার মানে যাদের শারীরিক সমস্যা বা হার্ট দুর্বল বা যাদের ব্লাড প্রেশার হাই, এই ধরনের লোকদের কিন্তু এই VR বা অগমেন্টেড রিয়েলিটি এইটা খুব সতর্কতার সাথে দেখাতে হবে। আর একটা থাকতে পারে কি প্রযুক্তিগত সমস্যা, তোমার ডিভাইস গুলো যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি এর যে মজা সেটা পাবে না। তাহলে এর যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে, তবে এই ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটির অসুবিধার থেকে সুবিধাগুলো একটু বেশি।
স্যার ইমার্সিভ মানে কি? ইমার্সিভ বললাম যে তুমি কিছু কিছু অভিজ্ঞতা কিন্তু তুমি নিতে পারবে, যেগুলো তুমি হয়তো বাস্তবে বা আগে কখনো। তাহলে মানে ফিকশনাল অভিজ্ঞতা যেটা আমি আর বাস্তবে ফিলিং করতে পারবো না। হ্যাঁ, বাস্তবে তুমি হয়তো কখনো, যেটা বললাম যে তুমি হয়তো কখনো রোলার কোস্টারে ওঠো নাই, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি ইউজ করে তুমি সেই রোলার কোস্টার অভিজ্ঞতাটা নিতে পারলে। এক্ষেত্রে তোমার সে রোলার কোস্টার কোথায় সেখানে যাওয়াও লাগেনি, আর তোমাকে রোলার কোস্টারে উঠতে গেলে যে তোমার যে ওর একটা ইয়ে আছে যে টিকিট কাটতে হয়, হ্যাঁ, টাকা দিতে হয়, সেটাও দেওয়া লাগেনি। তার মানে তুমি ভিআর ইউজ করে সেই অভিজ্ঞতাটা অর্জন করলে, ঠিক আছে। আচ্ছা, এবার ভিআর ও এআর এর বাস্তব কিছু উদাহরণ আমরা অলরেডি অনেকগুলো উদাহরণের কথা বলেও ফেলেছি ইতিমধ্যে। কি কি আছে? ভিআর হেডসেট এর মাধ্যমে অকুলাস কোয়েস্ট বা সনি প্লে স্টেশন, যেমন আমরা গেম খেলতে পারি। ইয়েস স্যার, আমার একটা কোশ্চেন এরাইজ হয়েছে, সেটা হলো আমি একটা মুভির এক্সপ্লেনেশন দেখলাম যেখানে এক ধরনের চোখের ড্রপ আছে, যে ড্রপটা দিলে সে ভার্চুয়াল জগতে চলে যাবে এবং সেখানে গেম খেলে বা মানে ওর ইচ্ছা মতো কাজ করে ও এসে পড়তে পারবে, কিন্তু যখন ও এই কাজগুলো করছে তখন মানে ও আসলে শুয়ে আছে। সো এটা কি আসলে ভার্চুয়াল রিয়েলিটি? চোখের ড্রপ এটা মুভিতে দেখেছিলে? ইয়েস স্যার, এমন একটা মুভি বের হয়েছিল মাঝখানে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তুমি ওই চোখের ড্রপটা ওই সিনটুকু বাদ দাও, বাদ দিয়ে তুমি মনে করো চোখে তুমি একটা হেডসেট পরে আছো, ঠিক আছে, এরপরে বাকি যেটুকু দেখলে সেগুলো ভার্চুয়াল রিয়েলিটি। ক্লিয়ার? ইয়েস স্যার। তার মানে তুমি শুয়ে আছো কিন্তু তুমি কি আসলে দেখতেছো তুমি অন্য একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছ। তারপর এই যে দেখো, অগমেন্টেড রিয়ালিটি অ্যাপ ব্যবহার করে যে পোকেমন গো বা ইকিয়া প্লেস, এই পোকেমন গো এই গেমটা কি দেখেছো কখনো বা খেলেছো কেউ কখনো? ইয়েস স্যার। হ্যাঁ, দেখেছো বা খেলেছো, বা কিছু কিছু দেখবে ওই যে তোমার ইয়া গেম আছে, রেসিং গেম, বা আরো হচ্ছে কি জানো, আমি গেমটার নাম ভুলে গেছি, ওই যে একজন দৌড়ায়, হ্যাঁ, তার পিছন পিছন আর একটা ওকে ধরতে যায়, ঠিক আছে, এই গেমগুলো দেখবা। আচ্ছা, আর একটা বাস্তব উদাহরণ দিই, পাবজি গেমের নাম শুনেছো? দেখবে এই যারা পাবজি গেম যারা খেলে, এরা যখন গেম খেলাটা শুরু করে এদের কিন্তু আশেপাশে কে আছে কে নেই এই জ্ঞান কিন্তু তাদের থাকে না, তারা কিন্তু গেমের ভিতরে ঢুকে যায় একেবারে। তাহলে এই যে এআর আর এই গেমের সাথে সাথে যদি আপগ্রেড কোনো ইয়া থাকে, ফিচার থাকে, বা তোমার ভালো গেমিং পিসি বা গেমিং ফোন থাকে, তাহলে তোমাকে শুধু ওই একটা গেম দিলে কিন্তু তুমি এই দিন দুনিয়ার কোনো খবরই রাখবে না, তাই না? তাহলে এটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিতে চলে গেলে যে তুমি কিন্তু ওই গেমের ভিতরে নেই, কিন্তু তুমি এই দিন দুনিয়ার খবরও রাখতেছো না। তাহলে এইগুলো কিন্তু আমরা বাস্তব উদাহরণ হিসেবে দেখতে পারি। আরেকটা আছে এআর ও ভিআর এর সম্ভাবনা। শিক্ষার ক্ষেত্রে একটা বড় সম্ভাবনা আছে এই ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা বড় সম্ভাবনা আছে, এবং ব্যবসায়ের ক্ষেত্রে, যেমন আমরা ভার্চুয়ালি মিটিং করি, এই যে আমরা এখনো তো ভার্চুয়ালি ক্লাস করতেছি, তাহলে এটাও কিন্তু আমরা এই যে সিস্টেমটা এটা আগে ছিল না, তাহলে আমরা যদি ইন ফিউচারে আমরা হলোগ্রাম ইউজ করে এভাবে ক্লাস করতে পারি, তাহলে সেটা আরো ইন্টারেস্টেড হবে, ইন্টারেস্টিং হবে ক্লাসটা। আচ্ছা, এরপরে উপসংহারে কি বলা হচ্ছে, দৈনন্দিন জীবনে প্রভাব আমাদের এই যে ভার্চুয়াল ভিআর বা এআর
শিক্ষা, বিনোদন, বাণিজ্য, প্রযুক্তি এবং প্রযুক্তির ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা, অনেক কিছুই আমাদের এই সুযোগটা করে দেবে। এবং এই সাথে সাথে আমাদের এই ক্লাসটা এখানে শেষ। এখন যদি কারো কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে